মাননীয় মুখ্যমন্ত্রীকে মঞ্চে স্বাগত জানাই। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চের দিকে এগিয়ে আসছেন। জোরে করতালির মাধ্যমে আমরা ওনাকে মঞ্চে স্বাগত জানাবো। জোরে করতালির মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীকে মঞ্চে স্বাগত। মাননীয় মুখ্যমন্ত্রীকে আসন গ্রহণের জন্য অনুরোধ করা হলো। সবাইকে নমস্কার। আজকে আমাদের সঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এখানে এসেছেন। এবার সঙ্গে মাননীয় মুখ্য সচিব অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ রয়েছেন। এবার মাননীয় মুখ্যমন্ত্রী যারা আজকে এসেছেন তাদেরকে ওই মৎস্যজীবীকে কিছু উপহার দেবেন। ম্যাডাম। ঝড় 3 ট্রলারের 16 জন। প্রথমে আমরা আমরা দুঃখিত যে আমরা 95 জনকে নিয়ে আসতে পেরেছিলাম, কিন্তু একজন পুতুল দাস বিশেষ করে ওনার হাজবেন্ড উনি লাফ দিয়েছিলেন ভয়ে, ফলে উনি একজনই মারা গিয়েছিলেন। তার পরিবারের হাতে আমরা 2 লক্ষ টাকা তুলে দিচ্ছি। তার কারণ সেও তো একটা মৎস্যজীবী ছিল, তার সংসার চলবে কি করে, সেই জন্য প্রথমটা আমরা ওনাকে দিয়ে স্টার্ট করছি। এরপর আমি সব মৎস্যজীবী পরিবারকে, যারা 95 জন বাংলাদেশের জেলে দীর্ঘদিন ছিল, আমরা অনেক চেষ্টা করে ওদের নিয়ে এসেছি এবং আমরা রেগুলার যোগাযোগ রাখতাম। এবং আমি হোম সেক্রেটারি, চিফ সেক্রেটারি, রাজীব কুমার ডিজি এরা খুব করেছে। তারপরে মন্টু পাখিরা, ওদিকে বাপি, ওদিকে বঙ্কিমদা, ওদিকে আমাদের সীমন্ত, তারপরে আমাদের কোটেশ্বর, এখানকার এসপি থেকে শুরু করে ডিএম থেকে শুরু করে সুমিত থেকে শুরু করে এরা সকলে সাহায্য করেছেন। গঙ্গাসাগরের অতিথি হিসেবে আমাদের মহারাজজি এসছেন, তাকেও আমি অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি যারা 95 জন জেল থেকে এসছেন তাদের সকলের হাতে, যেহেতু তারা এতদিন জেলে ছিলেন, আমি 10,000 টাকা করে তুলে দিচ্ছি। তার কারণ অ্যাটলিস্ট তারা বাড়ি ফিরে গিয়ে অন্তত কিছুটা কিনতে পারবে।
নিরঞ্জন দাস, গুলুধন দাস, পুলিন দাস, জগবন্ধু দাস, শেখ হোসেন, সুকুমার দাস, বিশ্বনাথ মান্না, অভিজিৎ দাস, প্রসেনজিৎ দাস, ইন্দ্রজিৎ বৈদ্য, গোপাল মান্না, কিরণ দাস, শ্রীকান্ত আরি, খোকন পাত্র, রণজিৎ মণ্ডল, এনারা সবাই ঝড় 3 ট্রলারে ছিলেন। মাননীয় মুখ্যমন্ত্রী ওনাদের হাতে উপহার তুলে দিচ্ছেন। এরপর জয় জগন্নাথ 2 ট্রলারের রাজেশ দাস, শঙ্কর মণ্ডল, বিধান দাস, পাঁচু গোপাল মণ্ডল, মনোহর দাস, সুবল দাস, সৃজন দাস, সঞ্জীব মাটাবর, কার্তিক দাস, বাপ্পা সর্দার, হাসান আলী নস্কর, দিলীপ খাটুয়া, সুরজিৎ দাস, বিজয় দাস, রমেশ দাস, যাদব বসাক। এরপর মা বাসন্তী ট্রলারে যারা ছিলেন, তেজেন্দ্র দাস, জগৎহরি দাস, সৌরভ বিশ্বাস, নিখিল দাস, আকাশ বিশ্বাস, সাগর যাদব, নীলু মাইতি, রবি দাস, সুভাষ দাস, ভরত দাস, সুকুমার দাস, অরূপ সাপুই, রবি দাস, হৃদয় দাস, রশিদ মোল্লা। এরপর নারায়ণ 2, নারায়ণ 2 ট্রলারের থেকে যারা আজকে প্রত্যর্পণ হয়েছেন, প্রবীর দাস, অজিত কুমার দাস, সনাতন বর, গৌরাঙ্গ মণ্ডল, শেখ সুবেদ আলী, লালমোহন দাস, দেবাশিস দাস,
কুরবান শেখ, গুরুপদ বর, মানিক সিট, শেখ ফজল, গৌতম দাস, তাপস প্রধান, লক্ষণ পাওয়া, দিবাকর পাত্র, স্বপন কালসা। এরপর অভিজিৎ 3 ট্রলার থেকে যারা আজকে ফেরত এলেন, সুভাষ দাস, মানস দাস, নিরঞ্জন দাস, সমর দাস, দশরথ দাস, লিটন দাস, সুভাষ দাস, সুধীর দাস, কার্তিক দাস, বচুকুমার পাল, মাধব দাস, রঞ্জিত বিশ্বাস, লালটু দাস, বিজয় দাস, কালু দাস, চৌধারী দাস। এরপর অভিজিৎ ট্রলার থেকে যারা আজকে ফেরত এলেন, অসিত বিশ্বাস, দীপঙ্কর দলপতি, পরিমল দাস, রঞ্জন দাস, সুধাংশু দাস, পরিমল দাস, অমির দাস, মৃদুল দাস, পঞ্চানন বিশ্বাস, তাপস বিশ্বাস, স্বপন বিশ্বাস, বিজয় বিশ্বাস, নিশীথ সরকার, আনন্দ সরকার ও রবি দাস। এরপর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সকলের উদ্দেশ্যে শব্দ উচ্চারণ করবেন। ওনার মূল্যবান বক্তব্য বলার জন্য অনুরোধ জানাচ্ছি। ম্যাডাম। আপনারা দেখতেই পাচ্ছেন চোখে জল এসে যাওয়ার মতো বাংলাদেশ, আমরা দুটো প্রতিবেশী রাষ্ট্র, আমরা একে অপরকে ভালোবাসি, কিন্তু পরিস্থিতির শিকার হয়েছেন আমাদের মৎস্যজীবীরা। তারা সীমানা পেরিয়ে চলে গেছেন বাংলাদেশের মধ্যে ইন্ডিয়ান ফিশারম্যানরা, মানে মৎস্যজীবীরা। এবং তারপর আমরা কি করে খুঁজে পেলাম জানেন? আগে
মৎস্যজীবীরা হারিয়ে গেলে, জেলে থাকলে বা মারা গেলে কেউ কোনো খবর রাখতো না। কিন্তু আমাদের সরকার আসার পরে আমরা একটা ওদের আইডি কার্ড দিই, মৎস্যজীবী কার্ড। এই কার্ডটার গুরুত্ব হচ্ছে, যদি কেউ মাছ ধরতে গিয়ে কোথাও হারিয়ে যায়, কোথাও ডুবে যায়, কোথাও অন্য জায়গায় চলে যায়, আমরা কিন্তু সঙ্গে সঙ্গে তাদের ট্র্যাক করতে পারি। ফলে কে কোথায় আছে আমরা জানতে পারি। এর জন্যই আমরা জানতে পারি যে প্রথম দিকেই আমরা প্রশাসনের মধ্য দিয়ে, পুলিশের মাধ্যমে এবং মন্টু পাখিরা, বাপি, এরা সকলে মিলেই আমাদের জানিয়েছিল যে এরা সকলে বাংলাদেশের সীমানায় চলে গেছে, নিখোঁজ আছে। আমরা তখন খবর করতে শুরু করি। তখন আমরা দেখতে পাই ওদের ডিটেন করে রাখা হয়েছে পুলিশ স্টেশনে। আমরা সঙ্গে সঙ্গে যোগাযোগ করি আমাদের প্রশাসন। আমরা দুই দেশের সাথে যোগাযোগও রাখি। এবং তারপর আমার এটা বলা উচিত হবে না বলে বলছি না, একটা লোক পুলিশ স্টেশন থেকে যাতে জেলে থাকতে পারে অন্তত যতক্ষণ ফেরত না আসছে, তার ব্যবস্থা করেছিলাম আইনের সাহায্যে। সেটাও আমরা করেছিলাম, কারণ আপনারা আমাদের গর্ব। আজকে বলুন তো, আপনারা যারা এখানে এসছেন ফিরে, এবং আপনাদের পরিবার পেছনের দিকে বসে আছে, আজকে তাদের মুখে হাসি ফুটেছে। যতক্ষণ আপনারা ফিরে না আসছিলেন, আপনাদের মুখগুলো ওরা দেখতে না পাচ্ছিল, ততক্ষণ ওরা একটা গভীর চিন্তায় মগ্ন ছিল। কি হবে, একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়েছিল। আজকে আপনারা খুশি যে আপনাদের পরিবার পরিজনরা ফিরে এসছেন, তারা বাড়ি ফিরে যাবেন। একজন জলে ঝাঁপ দিয়েছিল বলে আপনারা দেখলেন, মারা গেছেন। এবং তার পরিবারকে আমরা 2 লাখ টাকা তুলে দিলাম। আর আমার 95 জন ভাই, যাদের আমরা ছাড়িয়ে আনতে পেরেছি অনেক কষ্টে। আমি এটা জানতাম না, কয়েকজন খুঁড়িয়ে হাঁটছিলেন, সবাই নয়। আমি জিজ্ঞেস করলাম, খুঁড়িয়ে হাঁটছেন কেন? তারা বলতে চায়নি। জানতে পারলাম যে তাদের কয়েকজনকে মারধরও করা হয়েছে। তাদের নিয়ে গিয়ে হাত দুটো দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল এবং তাদের মোটা লাঠি দিয়ে মারা হয়েছে। ফলে কয়েকজনের শারীরিক, যে কোমর থেকে পা পর্যন্ত চোট, জামা কাপড় পরে আছে বলে বোঝা যাচ্ছে না। তারা কাঁদছিল বলে জিজ্ঞেস করছিলাম, বুঝতে পেরেছিলাম। আমি নিশ্চয়ই বলবো ডিএমকে এবং মন্টুকে যে ওদের আকাশও আছে এখানে, ওদের ভালো করে চিকিৎসা করার ব্যবস্থা করে দেবে, অর্থোপেডিক্স দেখিয়ে। এবং তারপরে যাই হোক, ওনাদের একটা লঞ্চ এখানে চলে আসে। লঞ্চ না, ট্রলার বাংলাদেশের। অনেক সময় কি হয়, জলের মধ্যে না সীমানা ঠিক করতে পারে না, পথ হারিয়ে যায়, ঝড় হলে পথ হারিয়ে যায়, ভুলে যায়। কিন্তু আমরা বারণ করব মহাজনদেরও, এবং বিশেষ করে যারা এই ট্রলারে যাতায়াত করেন মাছ তোলার জন্য, আপনারা কখনোই আমাদের সীমানার বাইরে যাবেন না। তাতে মাছ উঠলে উঠবে, না উঠবে, আগে জীবন বাঁচবে। জীবন বেঁচে থাকলে অনেক মাছ পাবেন,
এই যে 2 মাস জেলে ছিলেন, তাতে আপনার পরিবারদের কষ্ট হয়নি? আপনাদের কষ্ট হয়নি? যারা মার খেয়েছেন তাদের কষ্ট হয়নি? একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে আপনারা গেছিলেন। তারপরে বাংলাদেশের ট্রলার ইতিমধ্যেই প্রায় মাসখানেক আগে আমাদের সীমানায় ঢুকে পড়ে, কিন্তু তারা অসুস্থ হয়েছিল, আমরা তাদের ভালো করে চিকিৎসা করাই এবং তাদের আমরা খুব যত্ন করে রেখেছিলাম এবং তাদের আমরা ফেরতও দিয়েছি। তখন ওরা বুঝতে পারল যে আমাদের লোকও তো ওখানে আটকে আছে। দুদেশই মৈত্রীর বন্ধনে আবদ্ধ থাক, এটা আমি নিশ্চয়ই চাই। কিন্তু এই যে ওদের ট্রলারটা আটকে ছিল, আমরা কিন্তু সম্পূর্ণ সাহায্য করলাম। অসুস্থ হয়েছিল প্রচণ্ড, তাদের সম্পূর্ণ চিকিৎসা করে ভালোভাবে রেখে, যাতে দেশের কোনো বদনাম না হয়, বাংলার কোনো বদনাম না হয়, আমরা পুরো সাহায্য করেছি। আমরা ব্যাপারটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকেও অনেকবার জানিয়েছিলাম। তারপরে আমরা নিজেরাও কথা বলেছিলাম বিভিন্ন সোর্স মারফত। মাঝিরা আমার মৎস্যজীবীরা কেমন আছেন প্রতিদিন আমরা খবর রাখতাম। তারপরেই 2 দেশের মধ্যে একটা আদান প্রদান হয়। আমরা বাংলাদেশের যারা ছিল তাদের হ্যান্ডওভার করে দিই এবং ওরা ইন্ডিয়ার যারা ছিল পশ্চিমবাংলা থেকে তাদের হ্যান্ডওভার করে দেন। এই হচ্ছে মোটামুটি মৎস্যজীবীদের যে ভোগান্তি চলেছে, যে সাফার করেছে ওরা, তার জন্য আমরা মৎস্যজীবীদের জন্য একটা 2 মাস ওদের লিন সিজনে যখন খুব ঝড় জল হয়, ওরা সমুদ্রে মাছ ধরতে যেতে পারে না, তার জন্য সামান্য সাহায্য করার জন্য আমরা একটা সমুদ্র সাথী প্রজেক্ট তৈরি করেছি। এটা জেলার মৎস্যজীবীদের প্রতি বছরে 2 মাস 5,000 টাকা করে 10,000 টাকা দেওয়া হবে। আজকেরটা কিন্তু আলাদা। এই প্রজেক্টটা এখনো চালু হবে। 2 লক্ষ মৎস্যজীবী এর ফলে উপকৃত হবেন। মৎস্যজীবী বন্ধু একটা প্রকল্প করেছি, যাতে মৎস্যজীবীর মৃত্যুর পর তার নিকট আত্মীয়কে 2 লক্ষ টাকা দেওয়া যেতে পারে। ইতিমধ্যেই 200 পরিবারকে দেওয়া হয়েছে। আপনারা তো চোখের সামনে দেখলেন, আজকেও এখান থেকে একজনকে দেওয়া হলো। বিশেষ করে 1,000 টাকা করে যারা 60 বছরের বেশি, সেই মৎস্যজীবীদের 1,000 টাকা করে পেনশন দেওয়া হচ্ছে। আমার মনে হয় এখানেও কয়েকজন বয়স্ক ছিল এবং যারা হাঁটতে পারছে না কারণ মারধর খেয়েছে, সুতরাং তাদের এর মধ্যে ইনক্লুড করতে। মৎস্যজীবীদের লোনের সুবিধের জন্য ক্রেডিট কার্ড করে দেওয়া হয়েছে। এতে এখনও 125 কোটি টাকার বেশি লোন ওনারা পেয়েছেন। আমাদের এখানে জল ভরো জল ধরো প্রকল্পের জন্য যেমন জলও আমরা আটকাতে পারছি, সেচের কাজও উন্নত হয়েছে, তেমনি মনে রাখবেন এই জল ভরো জল ধরো পুকুরগুলোতে 5 লক্ষের ওপর পুকুর কাটা হয়ে গেছে। তাদের ওই পুকুরে আমরা মাছের চারা দিচ্ছি, চাষ করছি, ফলে মাছের উৎপাদন বেড়েছে, মৎস্যজীবীদের আয়ও বেড়েছে। এর জন্য আমার কোনো কৃতিত্ব নেই বা আমাদের কারণ নেই, কৃতিত্ব সবটাই আপনাদের, বাংলার মানুষের। আপনারা কাজ করার সুযোগ দিয়েছেন বলে এটুকু আমরা করতে পেরেছি। গঙ্গাসাগরের জন্য যা করার আমরা করেছি। আগে আমি যখন গঙ্গাসাগরে এসেছিলাম দেখেছিলাম কেন সবাই বলতো সব তীর্থ বারবার গঙ্গাসাগরে একবার, কারণ কুম্ভ মেলায় কেন্দ্রীয় সরকার হাজার হাজার কোটি টাকা দেয়, আর গঙ্গাসাগর মেলাতেও 1 কোটির বেশি লোক আসে।
বারবার আমি বলেছি এটাকে জাতীয় মেলা ডিক্লেয়ার করতে, কিন্তু আজ পর্যন্ত করেনি। আর কুম্ভ মেলায় হাজার হাজার কোটি টাকা দেওয়ার ফলে ওরা ডাইরেক্ট ট্রেনে গিয়ে নামতে পারে, ডাইরেক্ট প্লেনে গিয়ে নামতে পারে, ডাইরেক্ট গাড়িতে গিয়ে নামতে পারে, কিন্তু আমাদের এখানে একটা একটা করে মানুষকে জলে পার হতে হয়। এটা কত টাফ, এবং প্রশাসনকে কিভাবে কাজ করতে হয়। প্রশাসন, এনজিওস, আমাদের 8-10 জন মিনিস্টারও থাকে, অ্যাডমিনিস্ট্রেশনের যারা হেড তারাও থাকে, এই যে অত্রিদেব থেকে শুরু করে আরও যারা আছেন এখানে, আমি খলিলুর রহমান, আমি ওখানে মিনা, ওদিকে আরও অনেককে দেখতে পাচ্ছি, এরা সবাই থাকে। সেই জন্য এখানে রাস্তা, বিদ্যুৎ, আলো, পানীয় জলের ব্যবস্থা, হাসপাতাল, জেটি, হেলিকপ্টার পরিষেবা, হেলিপ্যাড সব করে দেওয়া হয়েছে। এবং 9 থেকে 17 যে তীর্থযাত্রীরা, সেখানে সাংবাদিকই হোক, প্রশাসনের কেউ হোক, তীর্থযাত্রীরাই হোক, যদি কেউ মারা যায় কোনো অ্যাক্সিডেন্টে বা কোনো ইনসিডেন্টে, তাহলে কিন্তু তাদের জন্য 5 লক্ষ টাকা করে ইন্স্যুরেন্সও করা আছে। আমরা দেখেছি, অনেক চেষ্টা করেছি যে এখানে একটা ব্রিজ হওয়া দরকার, যাতে মানুষ সরাসরি গাড়িতে চলে আসতে পারে। আসলে এতদিন কেউ এটা ভাবেনি। আর কেন্দ্রীয় সরকারের সাথে আমার কথা হয়েছিল একবার, কোনো একজন মিনিস্টার আমাকে কথা দিয়েছিল যে তারা সেতুটা করে দেবে বলে। আমি 3-4 বছর তাদের দিকে তাকিয়েছিলাম, কিন্তু তারা করেনি। আমি এখন মনে করি গঙ্গাসাগরে যখন তারা 1 পয়সাও দেয় না, তারা কোনো দিনই দেবে না। সুতরাং যেটা করতে হবে সেটা হচ্ছে অনেক খরচার থেকেও, আর্থিক সংকট থাকলেও মুড়িগঙ্গা ব্রিজের ওপরে গঙ্গাসাগর সেতু তৈরি করার প্রয়োজন আছে। গঙ্গাসাগরের মানুষ শুনলে খুশি হবেন যে এটাকে সার্ভে করে ডিপিআর হয়ে টেন্ডারও হয়ে গেছে। অনেকটা কাজ আমরা এগিয়ে দিয়েছি। 1,500 কোটি টাকার মতো খরচা হবে। টাকাও আমরা প্রায় অনেকটাই এদের জন্য রেখে দিয়েছি, এবং আগামী 2-3 বছর লাগবে এটা তৈরি করতে। কারণ বোঝেন তো, গঙ্গার ওপরে সেতু, এবং সেই সেতুটাও প্রায় 4 কিলোমিটার 5 কিলোমিটার হবে, পাশে রাস্তাও হবে সেতু তৈরি করতে গেলে। সুতরাং এটা ইঞ্জিনিয়ারদের খুব কষ্ট করে তৈরি করতে হয়, এত বড় সাগরের ওপরে এত বড় সেতু। আর এটা হয়ে গেলে গঙ্গাসাগরের মানুষ যেমন উপকৃত হবেন, সুন্দরবনের মানুষ যেমন উপকৃত হবেন, সেরকম তীর্থযাত্রীরা দলে দলে আসবেন গঙ্গাসাগরে কপিল মুনির আশ্রম পরিদর্শন করতে এবং গঙ্গাসাগরকে দেখতে। আমি যতটুকু জানি, আমি খুব একটা বেশি যে জানি এটা আমি দাবি করব না, किंतु इधर में जो नकुले गंगा सागर का जो महाराज है, मेरे को एक मिनती है, मिनती यही है कि देखो हमारा जितना भी करना है हम कर चुका, हम कर देता है, लेकिन समुद्र आगे बढ़ रहा है और कभी टाइम टू टाइम वो कपिल मुनि आश्रम का पास भी चला जाता है। अगर ये जगह पे आप लोगों को तो बहुत दान ध्यान मिलता है, धन भी मिलता है कपिल मुनि आश्रम के लिए, ये तो आप यूपी में रख देता है, भेज देता है, दैट्स ओके, वो हमारा आपका बात है, हम इंटरफेयर नहीं करेंगे। अगर इससे थोड़ा वक्त देके आप इसमें कंक्रीट का कुछ बना देंगे तो ये परमानेंट एक सॉल्यूशन हो सकता है। हमको जितना भी है हम करते हैं,
हम तो आप लोगों के पास 1 पैसा नहीं लेता है, हम हमारा पैसा का ओर से कितना ड्रेजिंग करने पड़ता, कितना जेटी दिया, कितना ट्रांसपोर्ट का अरेंजमेंट किया, कितना घर बनाने पड़ता है। सब लोग आके इधर में रहता है। खाना उना भी कभी कभी कोई एनजीओ ने देता है, उसको कपड़ा जमा देना पड़ता है, हॉस्पिटल का कैंप तैयार करने पड़ता है। हॉस्पिटलों আমরা তৈরি করে স্পেশালিটি সব কিছু নিয়ে মিটিং করেছি, আপনারা দেখেছেন যে আমরা সব পরিষেবাই দিচ্ছি। মুড়িগঙ্গার ব্রিজটা আমরা করে দেব, ডিপিআর হয়ে গেছে, টেন্ডারও ডাকা হয়ে গেছে, অর্থাৎ যেটাতে সবচেয়ে বেশি টাইম লাগে সে কাজটা হয়ে গেছে। এখন তৈরি করতে যে সময়টা লাগবে তাড়াহুড়ো যেন আমরা না করি, যাতে আধ রাস্তায় ভেঙে না পড়ে। ভালো করে করতে হবে, সময় নিয়ে করতে হবে, যাতে এটা চিরকাল রয়ে যায় আর মানুষের সুবিধে হয়। অনেক ব্রিজ এর আগেও আমি করে দিয়েছি। আপনারা জানেন বকখালি দিয়ে আগে যাওয়া যেত না, এবং সেখানে ওই ব্রিজও আমার তৈরি করে দেওয়া। এখন গাড়ি চলে যায় ব্রিজের ওপর দিয়ে। এরকম অনেক ব্রিজই তৈরি করা হয়েছে আমাদের সময়। তা সত্ত্বেও ওটাও আমরা করব। আর কালকেও তো কিছু ইনাগুরেশন আছে, বাদবাকি কথাগুলো কালকে বলবো। কালকে আরও কিছু প্রজেক্ট আমাদের উদ্বোধন আছে, বিশেষ করে এই জেলার। আমি যখনই আসি কিছু করে যাই, এবং উত্তর 24 পরগনা এবং আপনাদের দক্ষিণ 24 পরগনা জেলার। এছাড়াও আমি মনে করি, আমি অলরেডি চিফ সেক্রেটারিকে বলেছি একটা প্ল্যান তৈরি করতে। বিশেষ করে এই জেলায় সুন্দরবন গোসাবা পাথর প্রতিমা খুব দূর, পুরো জলাশয় ভরা, এবং জলের ধারায় পুরো দ্বীপের মধ্যে তারা থাকে। পাখিরালয় যান, বকখালি তো এখন ঠিক আছে যুক্ত হয়েছে, তা সত্ত্বেও সজনেখালি যান, বিভিন্ন জায়গায় গোসাবা বলুন, সন্দেশখালি বলুন, হিঙ্গলগঞ্জ বলুন, এবং পাঠানখালি, যেগুলো হচ্ছে আপনাদের এই সব এলাকার মধ্যে পড়ে। তাই একদিকে গোসাবা এবং পাথর প্রতিমার জন্য একটা সাব ডিভিশন অফিস যদি করা যায়, তাহলে ওখানকার লোককে কষ্ট করে কাকদ্বীপে যেতে হবে না, ডায়মন্ড হারবারে যেতে হবে না, বা অন্য কোনো জায়গায় যেতে হবে না। তাদের পরিষেবা তারা তাদের ওখান থেকে পাবে। আর একটা হচ্ছে সন্দেশখালি হিঙ্গলগঞ্জ, উত্তর 24 পরগনায়। এই দুটো মানুষেরও যাতে এই দুটো জায়গার, এরাও জলের দ্বীপ দিয়ে ঘেরা, জলই ওদের যানবাহন। সুতরাং ওখানেও যদি একটা করা যায়, তাহলে এই 4টে অঞ্চলের মানুষ, 4টে বিধানসভার মানুষ প্রকৃত পরিষেবা পাবেন চটপট করে। তাদের দূর দূরান্তরে যেতে হবে না, ঘরের সামনেই তারা পরিষেবাটা পাবেন। আমি এটুকু বলে, শীতকাল গঙ্গাসাগর মেলায় সব পুণ্যার্থীদের আগাম অভিনন্দন জানিয়ে যাই। প্রশাসনকে বলবো আপনারা অনেক করেন, সাংবাদিক বন্ধুদের বলবো আপনারা অনেক করেন, আরেকটু নজর দেখবেন, এবং যদি কোথাও কোনো প্রবলেম দেখেন সঙ্গে সঙ্গে সেটা প্রশাসনের কানে তুলবেন, যাতে সমস্যা হবার আগেই আমরা সমাধানটা করতে পারি। আপনাদেরও এ কাজে আমাদের যুক্ত হওয়া দরকার। আমি ডিএমকে বলবো যে গঙ্গাসাগরের যারা কভার করে সাংবাদিকরা বিশেষ করে, তাদেরও একটা গ্রুপ তৈরি করে নিতে, যাতে কোনো রকম প্রবলেম হলে এসপির গ্রুপটা এসপি ল অ্যান্ড অর্ডার ব্যাপার হলে দেখবে, ডিএম এর গ্রুপটা ডিএম অ্যাডমিনিস্ট্রেশনের কোনো ব্যাপার হলে দেখলে, দুটোই দেখতে পারে দুজনেই, কিন্তু তবুও আমি মনে করি এটা ভালো হবে। এবং আপনারা সকলে ভালো থাকুন। পৌষ মাস চলছে, লক্ষ্মী মাস। পৌষ মাসে অনেক মেলা হয়, পিঠে পুলি হয়। আপনাদের জেলাতে তো বিখ্যাত জয়নগরের মোয়া। আপনাদের জেলায় পিঠে পুলি, হাতের কাজ, সৃষ্টি
আমরা যেটা নতুন করে সৃষ্টি করেছিলাম অনুর্বর জমিকে উর্বরা করে, কত কাজ করছেন মা বোনেরা। সেলফ হেল্প গ্রুপ থেকে শুরু করে, আশা থেকে শুরু করে, আইসিডিএস থেকে শুরু করে, স্বনির্ভর গোষ্ঠী থেকে শুরু করে, আনন্দধারা থেকে শুরু করে, সৃষ্টি থেকে শুরু করে, আর্টিজান থেকে শুরু করে, ঘরে বসে আপনারা যে কাজগুলো করেন, সেই কাজগুলো আমাদের যত মেলা হয় বড় বড় মেলায়, সব মেলায় গ্রাম থেকে গিয়ে আপনারা এই কাজটা করেন। এখানকার বিখ্যাত সুন্দরিনী, সুন্দরিনীর প্রোডাক্টস, সুন্দরিনী নামটা আমি দিয়েছিলাম। মধু থেকে শুরু করে যত প্রোডাক্টস সব সুন্দরবনের মানুষরা তৈরি করেন। আপনারা একদিকে বাঘের সাথে লড়াই করে বেঁচে আছেন, একদিকে কুমিরের সাথে লড়াই করে বেঁচে আছেন। এই দেখুন না, একটা বাঘ 5টা জঙ্গল পেরোলো, 5টা জেলা, 5 দিন আতঙ্কে ছিল, স্কুলও বন্ধ ছিল। যেই আমরা উদ্ধার করলাম, আমাদের বন বিভাগ প্রশাসন সকলে মিলে দিন রাত খেটে, সঙ্গে সঙ্গে ফোন আসতে শুরু করলো, ফেরত দাও ফেরত দাও ফেরত দাও, আর দিয়ে দিলাম। এবার আবার একটা চলে এসছে কাল। তো তোমরা তো টেক কেয়ার করবে তোমাদের ফরেস্টে, যাতে তোমাদের বাঘ আমাদের এখানে ঢুকে না পড়ে, আমার গ্রামে আতঙ্ক না ছড়ায়। এমনিতেই হাতির সংখ্যা আমাদের এখানে খুব বেড়ে গেছে। হাতি নিয়ে নানা দেশে নানা রকম পরিকল্পনা থাকে, কিন্তু আমাদের ফেস করতে হচ্ছে। হাতির জন্মসংখ্যা খুব বেশি, জেনে রাখবেন। আর তাদের খাদ্য দিতে দিতে বনে যখন সব খাদ্য হয়ে যায়, ওই খাদ্য খেতে মাঝে মাঝে লোকের মন অন্য খাদ্য খেতে পছন্দ করে। ধান খেতে খুব ভালোবাসে, চলে গেল ধানের খেতে, রাস্তায় চলে এলো পথ চেঞ্জ করে। অনেক ব্যাপার আছে, এগুলো বনকর্মীদের ভালো করে সামলাতে হয়। তাই আবার যে বাঘ এসছে, আমি উড়িষ্যা গভর্নমেন্টকে বলবো সিএসের থ্রুতে, যে উড়িষ্যা গভর্নমেন্টকে বলো রেস্কিউ অপারেশন করে নিয়ে যেতে। কারণ আমাদের লোকেরা 5 দিন ধরে 5 রাত না ঘুমিয়ে, 5টা জেলা বন্ধ রেখে, মানুষ ঘর থেকে বেরোতে পারেনি, বাচ্চাদের স্কুল বন্ধ। এখন যদি আবার সেই আতঙ্ক হয়, আতঙ্ক আমরা সহ্য করব। আর যেই আমাদের লোকেরা ধরবে, এটা একটা মডেল যে কায়দায় ধরেছে, কোনো রকম তাকে আহত না করে আবার একটা পাঠিয়ে দিয়েছে। এটা আবার কি? পাঠালে চিরকালের জন্য পাঠাক আমরা রেখে দিচ্ছি। তোমাদের জায়গা না থাকলে আমাদের টাইগার রিসোর্ট সেন্টার আছে, রেস্কিউ সেন্টার আছে, আমাদের ডিপ ফরেস্ট আছে, আমরা রেখে দিচ্ছি। তোমাদের নিজেদের রাখবার জায়গা নেই, তোমরা বাঘটাকে নিয়ে গিয়ে জলের মধ্যে ছেড়ে দিলে। তো জল ফেরোতে কতক্ষণ? আবার একটা চলে এসছে। এটা কি হচ্ছে? আমি উড়িষ্যা গভর্নমেন্টকে দোষারোপ না করে অনুরোধ করব, প্লিজ সেন্ড ইউর ফরেস্ট টিম অ্যান্ড রেস্কিউ ইউর টাইগার। এভরি টাইম ডোন্ট ব্লেম আস, because our 5 district people suffered a lot for 5 days for this rescue operation, and after recovery you just want that tiger should be returned, এবং আমাদের পুলিশ কনভয় করে তাকে রিটার্ন দিয়ে এসছে। কিন্তু আবার একটা এসে ঢুকেছে কালকে, you send your forest team to rescue the tiger so that our people should not suffer. এটুকু আমি নিশ্চয়ই বলবো অ্যাজ এ হিউম্যান বিং। বন্য জন্তুকে আমরা ভালোবাসি, তাদের প্রোটেকশন দেওয়াও যেমন আমাদের কাজ, তেমনি মনে রাখবেন একটা মানুষের জীবনের দামও কিন্তু আছে। একটা মানুষের জীবনের দাম থাকবে না। অনেকে একতরফা বলে, আমি দুতরফা বলি। কারণ বন অরণ্য, জঙ্গল, পাহাড়, সমুদ্র প্রকৃতি মাতার উপাদান, সবাইকেই আমরা ভালোবাসি। সাথে সাথে মানুষের জীবনটাও রক্ষা করতে হবে। মাছ ধরতে গেল, বাঘ এসে কামড়ে দিল, তুলে নিয়ে চলে গেল। এই সব দিকে বন্যকর্মীদের যেমন লক্ষ্য রাখতে হবে, আরেকটু সজাগ থাকতে হবে, প্রশাসনকেও লক্ষ্য রাখতে হবে,
কোস্টাল গার্ডে যারা আছেন তাদেরও লক্ষ্য রাখতে হবে। সাথে সাথে আমি বলবো যে আপনারা ভালো থাকুন, সকলকে হ্যাপি নিউ ইয়ার। এবং গঙ্গাসাগর মেলা এখন মানুষ একবার নয় প্রতিবার আসেন। আপনারাও সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে অনেক কর্মসৃষ্টি হয়, অনেক সাধুসন্তরা আসেন, অনেক সাধারণ মানুষ আসেন, অনেক গুরু মহারাজরা আসেন, আচার্যরা আসেন। সবাইকে সবাই দেখে রাখবেন। এই মেলাটা সবার জন্য। যে কোনো তীর্থস্থান, ধর্ম যার যার, আপনার উৎসব কিন্তু সবার। গঙ্গাসাগর মেলা আমাদের সবার মেলা। এটাই যেন সব মানুষ মিলে একাকার হয়ে যায়। সবার জন্য সবাই এগিয়ে আসবেন, ভালোবাসবেন। আর যদি যুবক ছাত্ররা বা স্থানীয় মানুষ কোনো রকম কোনো ঘটনা ঘটাতে কেউ চেষ্টা করে, তাকে রুখে দেবেন এবং তার জন্য প্রয়োজনে প্রশাসন আপনাদের পুরস্কৃত করবে। কিন্তু কোনো রকম ঘটনা যাতে কেউ না ঘটাতে পারে, কেউ চক্রান্ত করতে না পারে, সেদিকেও কিন্তু লক্ষ্য রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এখন ভারত সেবাশ্রম সঙ্গে যাব। সাংবাদিকদের বলবো আপনারা একটু আগে বেরিয়ে যান, আপনারা গিয়ে পৌঁছবেন, তারপরে আমি যাব। সেই জন্য আপনাদের আমি 15 মিনিট টাইম দিচ্ছি এবং আপনাদের জন্য গাড়ি আছে রেডি করা, আপনারা পৌঁছে যান। আমি ভারত सेवाश्रम করে हम गंगासागर मेला में जाएगा। अभी भारत सेवाश्रम संघ में जा रहा है, उधर से आपको उधर में आएंगे, ठीक है ना? तब तो चलेगा, कोई एतराज तो नहीं है ना? थैंक यू सो मच। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দের সাথে থাকবেন, মিলেমিশে থাকবেন, জীবন জীবিকা একাকার করে নিয়ে কর্মসৃষ্টি করবেন। মেয়েরা আজকাল অনেক কাজ করে, মায়েরা ঘরেও কাজ করে, বাইরেও কাজ করে, ঘরেও কাজ করে, বাইরেও কর্মসৃষ্টি করে, সেইগুলো আবার দোকানে বিক্রি করে। তাতে উভয় ইনকামে সংসারটা ভালো চলে যায়। আর আমার মেয়েরা, ছাত্রছাত্রীরা আগামী দিনের, তারা তো আমার কেউ কন্যাশ্রী, কেউ শিক্ষাশ্রী, কেউ সবুজশ্রী, কেউ রূপশ্রী, কেউ বা মেধাশ্রী, কেউ বা ঐক্যশ্রী। সবাইকে মিলেমিশে তারা আগামী দিন অনেক বড় হোক। সবুজ সাথী, তরুণের স্বপ্ন, তারা সবটাই পান এখন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আমি এটুকু বলে আজকের প্রোগ্রামটা ছোট্ট প্রোগ্রাম, কিন্তু আপনারা এত মানুষ আসবেন আমি জানতাম না। কিন্তু আমি খুশি হয়েছি যে আপনারা মৎস্যজীবীদের পক্ষে আজকে এত মানুষ এসছেন তাদের ভালোবাসার জন্য। এটাই তো মনুষ্যত্ব। কেউ বিপদ থেকে যদি বেরিয়ে আসে, তাকে সম্বর্ধনা জানাতে এসছেন। দেখুন, আপনাদের সম্বর্ধনা জানাবার জন্য কত মানুষ এসছেন। আপনাদের পরিবারও যেমন এসছে, গঙ্গাসাগরের মানুষের পরিবারও এসছে। অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন। জয় হিন্দ, জয় বাংলা।